30 ডিসেম্বর, যেদিন পুরো দেশ সুখের মধ্যে ডুবেছিল। আর সেই সুখের আড়ালে চলছিল আরেকটা ভিন্ন গল্প, যে গল্পটা ক্যামেরার সামনে আসেনি, যে গল্পটা চলেছে নীরবের অন্তর্মহলে। এই সময় হঠাৎ করে আলোচনা আসে একটি নাম, ফাতেমা, একজন সাধারণ নারী, একজন গৃহকর্মী, যার নাম 6 বছর আগেও কেউ জানত না। এখানেই প্রশ্ন ওঠে, 6 বছর আগে এই ফাতেমায় যখন বিনা অপরাধে জেলে ছিলেন, যখন তার সন্তানরা ঠিকমতো খাবার পেত না, যখন তার বাবা সংবাদ মাধ্যমে দাঁড়িয়ে কান্না করেছিলেন, তখন কেউ পাশে দাঁড়ায়নি কেন? তখন লন্ডনে থাকা তারেক রহমান কেন সাড়া দেয়নি? আর আজ হঠাৎ করে কেন ফাতেমাকে নিয়ে এত আলোচনা? কেন তার নামে কোটি টাকা প্লটের গুঞ্জন? কেন জাইমা রহমানের পিএসের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব? রাজনীতির ভেতরের খবর যারা জানেন তারা বলছেন এটা নাকি সাধারণ কোনো পুরস্কার নয়, এটা নয় দয়া, নয় সহানুভূতি। অনেকের মতে এটা আসলে চুপ থাকার দাম। কারণ ফাতেমা ছিলেন টানা 17 বছর বেগম খালেদা জিয়ার একেবারে কাছের মানুষ। ফিরোজা ভবনের ভেতরে কি হয়েছে, কে এসেছে, কে যায়নি, কে পাশে ছিল, কে দূরে সরে গেছে, সবকিছু নীরব সাক্ষী তিনি। এখান থেকে জন্ম নিয়েছে সবচেয়ে স্পর্শকাতর প্রশ্নটা, বেগম খালেদা জিয়ার মৃত্যু কি সত্যি 30 ডিসেম্বর হয়েছে, নাকি তার আগেই, অনেক আগে ঘটেছিল, যা সাধারণ মানুষকে জানানো হয়নি? এটা কোনো নিশ্চিত কথা নয়, এটি একটি প্রশ্ন, এটি একটি সন্দেহ। কিন্তু রাজনীতিতে সন্দেহই অনেক সময় সবচেয়ে বড় ভয়। অনেক বিশ্লেষকরা ধারণা করছেন এই প্রশ্নের উত্তর যদি কেউ জানেন, তাহলে সেই মানুষটি হচ্ছেন ফাতেমা। আর এই কারণেই এখন সবাই তাকে বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ ফাতেমা যদি একদিন মুখ খুলেন, তাহলে শুধু একটি ঘটনা নয়, 17 বছরের অনেক অজানা বিষয় সামনে চলে আসতে পারে। কে বিশ্বস্ত ছিল, কে সুযোগ নিয়েছে, কে বিশ্বাস ভেঙেছে, সবকিছু ফাঁস করে দিতে পারেন তিনি। এই কারণে কি এখন তাকে ভালোবাসার নামে পরিবারের একেবারে ভেতরে রাখা হচ্ছে? জাইমা রহমানের পিএস পদ, এটা কি সম্মান, নাকি সারাক্ষণ চোখে চোখে রাখার ব্যবস্থা? ফাতেমা কার সাথে কথা বলেন, কোথায় যান, কার ফোন ধরেন, সবকিছু কি এখন নিয়ন্ত্রণের মধ্যে? ইতিহাসে একটু পেছন ফিরে তাকালে দেখা যায় 6 বছর আগে এই ফাতেমার অবস্থা ছিল একেবারেই আলাদা। তার পরিবার তখন কষ্টে ছিল, তার বাবা কান্না করে সংবাদ মাধ্যমে এসে বলেছিল, কিন্তু তখন কেউ এগিয়ে আসেনি। আর আজ সেই ফাতেমাকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সবার কাছে। কারণ তিনি এখন আর কোনো সাধারণ গৃহকর্মী নন, তিনি এখন অনেকের তথ্যের ধারক, রাজনীতির ভাষায় একজন ঝুঁকিপূর্ণ মানুষ। এই ঝুঁকি সামলাতে কি এত সুবিধা? গুলশান বা ভারীতরা প্লটের গুঞ্জন, এগুলো কি কৃতজ্ঞতা, নাকি চুপ থাকার মূল্য? উল্লেখিত এই বিষয় নিয়ে বিস্তারিত দেখে আসি রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে। বিষয়টিকে কে কিভাবে নিয়েছেন আমি জানি না, তবে রাজনীতিতে যে একটা পরিবর্তন আনতে যাচ্ছেন জনাব তারেক রহমান, এটা স্পষ্ট। দীর্ঘদিন বাংলাদেশের বাইরে থাকার কারণে বিদেশে কিভাবে রাজনীতি হয়, যারা বাংলাদেশ থেকে কখনো, মানে বিদেশ বলতে ভারত পাকিস্তান চিনেন তারা না, ইউরোপ আমেরিকার রাষ্ট্রে যারা আছেন, এই দেশের রাজনীতি দেখলে আপনার কাছে মনে হইব আপনি বাংলাদেশে কি করছেন। আসলে কিন্তু আমি যখন সাউথ কোরিয়াতে আসছি, এখানে রাজনৈতিক সমাবেশ সিস্টেম, এমপিদের নির্বাচনী প্রচারণা কৌশল দেখে মনে হয়েছে আমরা আসলে কি করি। তো এই যে পরিবর্তনের একটা শুরুয়াত আমরা দেখলাম জনাব তারেক রহমানের গতকালকে একটা নির্দেশ থেকে। বেগম খালেদা জিয়া মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করছেন। আর এই জায়গাতে এসে ওনার যে রাজনৈতিক শুরু 17 বছর পর ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে, আমি আশা করবো বিএনপির নেতাকর্মী যারা আছেন এটাকে মানবেন। এতে রাষ্ট্রের টাকাও বাঁচবে, আর যারা ইলেকশন করবেন তাদের পিছনে যারা পয়সা খরচ করতে গিয়ে বাটে পড়ে তারাও বাঁচবে। ভিন্নতা মনে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর নয়াপল্টন সহ দেশের সকল জায়গা থেকে এই যমক নেতার সালাম নিন, তমক ভাইয়ের শুভেচ্ছা নিন, এই ধরনের ব্যানার পোস্টার সরানোর কার্যক্রম শুরু করেছে নেতাকর্মীরা। তারেক রহমান নির্দেশ দিচ্ছেন সারা বাংলাদেশে যে যেখানে আমারে সালাম দিছ, শুভেচ্ছা দিছ, আমার ছবি কোনা দিয়া লাগাইয়া এলাকার মধ্যে বিশাল বিশাল ফেস্টুন ব্যানার, মানুষের বিল্ডিং এর বাহিরের ওয়াল, কবর স্থানের বাহিরের ওয়াল, স্কুলের ওয়াল, বাউন্ডারির ওয়াল নিজের মনে কইরা, আর পাবলিক ডরে ভয়ে চুপ থাকে। আর সেই কারণে তিনি নির্দেশনা দিচ্ছেন যে সারা বাংলাদেশের যত জায়গায় বিএনপির নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন লাগাইছেন সেগুলো যেন সরিয়ে নেওয়া হয়। মাত্র 3 দিন সময় দিয়েছেন, 72 আওয়ার্স। এই 72 ঘন্টার মধ্যে এই সকল ব্যানার পোস্টার সরিয়ে ফেলার সিদ্ধান্ত তিনি দিয়েছেন এবং কি দলও মেনে নিয়েছে। যদিও আপনার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে টানানো ব্যানার পোস্টার এখনই অপসারণ করা হবে না, যে মাত্র তিনি মারা গেছেন, সো একটু তো আবেগ অনুভূতির জায়গা আছে, এগুলো সরাই নিবে, অর্থাৎ মেইন যেটা সেটা সরাই দিচ্ছেন। আবার যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যতগুলো শোক ব্যানার পোস্টার আছে সবগুলা কি অন্তর থেকে আছে? কিছুটা আছে, বাকিটা আছে
অনুভূতির জায়গা থেকে এটাকে রেসপেক্ট করা হয়েছে, বাট পরবর্তী সময় এগুলোকেও সরিয়ে নেওয়া হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের শীর্ষদের নেতাদের নিয়ে একটা বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানে রুহুল কবির রিজভী সাহেব ছিলেন, আর পাশাপাশি জনাব তারেক রহমান এই নির্দেশনা দিয়েছেন। তো আমার কাছে মনে হয়েছে বিষয়টা সুন্দর। এতে রাষ্ট্রের সৌন্দর্য থাকে, এলাকার সৌন্দর্য থাকে, লোকালয়ের সৌন্দর্য থাকে, যেটা করতে পারে রং করে দিতে পারে। কারণ বাংলাদেশের অধিকাংশ দোকানের শাটার, বিল্ডিং এর ওয়াল, রাস্তার ওয়াল এগুলো রং নাই। তো ধরেন বিয়ে লাগলো এলাকাটা, আর জনগণ খুশি, ওয়াও, হ্যাঁ, তখন কবে ভাই আসেন প্লিজ আমার বাড়ির রংটা করে দেন, ছোট্ট করে একটা দলীয় লোগো লাগাই দিল, সমস্যা নাই, এতটুকু রং যেহেতু কইরা দিবে, এরকম ভিন্ন রকম উদ্যোগ নিতে পারে। তবে নিবে না, আমার এই বুদ্ধি কেউ নিবে না। বাট তারপরেও আমি জনাব তারেক রহমানের এই সিদ্ধান্তটা পজিটিভ মনে হয়েছে। আর আরেকটা ভিডিও দেখাবো, সেই ভিডিওতে বাকিটা দেখাবো যে আসলে তিনি যে বদলায় আসছেন রাজনীতিতে। 17 বছর বা আরো লম্বা সময় তিনি দেশের বাইরে থাকার ফলে মনস্তাত্ত্বিক জগতে পরিবর্তন হয়েছে, মানুষ কি চায় এটা বোঝা জরুরি ছিল। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। বেগম জিয়ার নামাজে জানাজাকে কেন্দ্র করে রাজনীতিটি বেশ ভালোভাবেই করে নিয়েছে বিএনপি। শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিএনপি সফলতার সঙ্গে এই জানাজা অনুষ্ঠানকে কাজে লাগিয়ে বেশ একটা সফল রাজনীতি শেষ করেছে। তারেক রহমান এবার একটি সাজানো নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে 220টি আসন নিয়ে ক্ষমতায় বসবেন, এটা একেবারেই পাকাপাকি হয়ে গেছে বলা যায় বেগম খালেদা জিয়ার জানাজার পর থেকে। কিন্তু এই জানাজাকে কেন্দ্র করে বিএনপি রাজনীতিতে যেমন বিজয়ী হয়েছে, তেমনি বেগম জিয়ার বরং আওয়ামী লীগের এই সৌজন্যতার জবাবে তাদের দিকে ছুড়ে দিয়েছে হিংসা, বিদ্বেষ আর ভয়ঙ্কর আক্রমণাত্মক চেহারাটাই বিএনপি জাতিকে দেখিয়েছে। বিএনপি রাজনৈতিকভাবে জিতেছে, কিন্তু জেতার চেয়েও হেরেছে বেশি। আসুন আরো বিস্তারিত জানা যাক এই জানাজা রাজনীতিকে কেন্দ্র করে কি কি ঘটেছে তা নিয়ে। যেন আর ঢেকে রাখতে পারেনি বিএনপি। যদিও জানা যায় এমন একটি আয়োজন যেখানে শত্রুও আসে, প্রতিদ্বন্দ্বীও মাথা নত করে দাঁড়ায়, কারণ মৃত্যু রাজনীতির ঊর্ধ্বে। এই সামাজিক সমঝোতাটুকুই সভ্যতার শেষ রেখা। খালেদা জিয়ার জানা যায় সেই রেখাটি সচেতনভাবেই লঙ্ঘন করা হয়েছে। আপনার কি মনে হয় এই যে লঙ্ঘনের বিষয়টি বললাম, এটা অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে? আমার বিশ্বাস না। এই কাজটি খুব ভালোভাবে প্ল্যান করেই করেছে বিএনপি, এবং সিদ্ধান্ত নিশ্চিতভাবেই রাজনৈতিক সিদ্ধান্ত। নইলে যে ভাষায়, যে বয়ানে, যে ভঙ্গিতে যদি আপনি বিশ্লেষণ করেন, আপনার এটাই মনে হবে তারেক রহমান তার মায়ের ঋণ পরিশোধের আর মায়ের করা অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে বক্তব্য শেষ করলেও দল হিসাবে বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খানের বক্তব্যটিকে কোনোভাবেই আপনি রাজনীতির বাইরে রাখতে পারবেন না, চাইলেও পারবেন না। নজরুল ইসলাম খান যেভাবে খালেদা জিয়ার মৃত্যুকে হত্যা আখ্যা দিয়ে তার দায় সরাসরি শেখ